এই চ্যাপ্টারটা নিয়ে আমরা এখানে কথা বলবো, সেটা হচ্ছে মানব শারীরতত্ত্বের পরিপাক ও শোষণ। মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছরে এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। তো এই অধ্যায়টি থেকে আমরা এখন একটু মেডিকেল স্ট্যান্ডার্ড ভাবে পড়াশোনা করব। কাজে আগে থেকে বলে দেওয়া উচিত যে এখানে এত ডিপলি কিছু পড়ানো হবে না, কেবলমাত্র মেডিকেল স্ট্যান্ডার্ড ভাবে এইটা এখানে পড়ানো হবে। তো পরিপাক কি? পরিপাক কি এটা জানার আগে আমাদের জানা উচিত যে পরিপাক কেন জরুরি। পরিপাক কেন জরুরি? কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলোকে 6টা ভাগে ভাগ করা যায়। যেমন শর্করা, তারপর হচ্ছে আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে পানি। তো এই 6টার মধ্যে আমাদের যে ভিটামিন আছে, খনিজ লবণ আছে আর পানি আছে, এই 3টা খাবারের কোনো পরিপাকের প্রয়োজন হয় না, কারণ এগুলো আমাদের কোষ সরাসরি অ্যাবজর্ব করে নিতে পারে। তো বাকি যে 3টা আছে, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে লিপিড, এই 3টা খাদ্য আমরা বৃহৎ অণু আকারে গ্রহণ করি। এই খাবারগুলো সাইজ অনেক বড় হয়। হ্যাঁ, তো এগুলো আমাদের কোষ সরাসরি অ্যাবজর্ব করতে পারে না। এগুলার কিছু সরল উপাদান আছে। হ্যাঁ, এগুলার কিছু সরল উপাদান আছে, যেমন হচ্ছে শর্করার সরল ফরম্যাট হচ্ছে গ্লুকোজ, আমিষের সরল ফরম্যাট হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যান্ড লিপিডের সরল ফরম্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। তো আমাদের কোষ মূলত এই সরল ফরম্যাটেই গ্রহণ করতে পারে। কাজেই পরিপাক এজন্যই জরুরি, কারণ এই বড় বড় খাদ্য অণুগুলো আমাদের কোষ গ্রহণ করতে পারে না। আমাদের কোষ গ্রহণ করার জন্য এগুলাকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিডে পরিণত হইতে হয়। এই জন্য পরিপাকটা দরকার। তাহলে পরিপাকের সংজ্ঞাটা এখান থেকে যদি আমরা বলি, এভাবে বলা যায় যে জটিল প্রক্রিয়ায়, হ্যাঁ, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে আর হচ্ছে এনজাইমের সহায়তায়, তো হরমোনের প্রভাবে আর হচ্ছে এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল ও তরল এবং দেহকোষে গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হবে, সেটা হচ্ছে পরিপাক। আচ্ছা, তো এই পরিপাকটাকে 2টা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যান্ত্রিক পরিপাক আর হচ্ছে রাসায়নিক পরিপাক। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদের পরিপাকটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। কিছু পরিপাক আছে যেগুলো আমরা দাঁত দিয়ে কেটে বা আমাদের পেশল সঞ্চালনের মাধ্যমে খাবারগুলো ছোট ছোট কণায় পরিণত হয়। এরপরে কিছু পরিপাক হয় যেগুলো আমাদের বিভিন্ন হরমোন, বিভিন্ন এনজাইমের সহায়তায় পরিপাকটা সম্পন্ন হয়। মনে রাখতে হবে, যেখানে বিভিন্ন হরমোন, এনজাইম, এগুলো কি? এগুলো হচ্ছে রাসায়নিক বস্তু, অর্থাৎ এই জিনিসগুলো যেখানে সাহায্য করবে সেটা হবে রাসায়নিক পরিপাক। আর হচ্ছে আমাদের গলাব্ধকরণ, আমাদের দাঁত দিয়ে কেটে, হ্যাঁ, পেশল সঞ্চালনের মাধ্যমে যেই পরিপাকটা হবে সেটাকে বলা হবে যান্ত্রিক পরিপাক। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, পৌষ্টিক তন্ত্রটা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, তন্ত্র মানে কি? তন্ত্র মানে হচ্ছে অনেকগুলো অঙ্গ যখন একত্রিত হইয়া একটা কাজ সম্পন্ন করে, সেটা হচ্ছে একটা সিস্টেম। ফর এক্সাম্পল, আমরা জানি যে অনেকগুলো কোষ একত্রিত হইয়া যে জিনিসটা গঠন করে সেটা হচ্ছে একটা টিস্যু। অনেকগুলো টিস্যু যখন একত্রিত হইয়া একটা কিছু গঠন করে, তখন সেটাকে আমরা বলি একটা অঙ্গ। হ্যাঁ, তারপর হচ্ছে অনেকগুলো অঙ্গ যখন একত্রিত হইয়া একই ধরনের কাজ সম্পন্ন করে, সেটাকে বলতে পারি আমরা একটা সিস্টেম বা তন্ত্র। তো মানব পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র মানে এখানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের ডাইজেশন বা পরিপাকের সাথে জড়িত কোন কোন অঙ্গগুলো, এই অঙ্গগুলো সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। তো এই অঙ্গগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে পৌষ্টিক নালী, আর এটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো এই পৌষ্টিক নালীটাকে এখানে হচ্ছে আমাদের পৌষ্টিক নালীটা যে আছে আমাদের, এই পৌষ্টিক নালীটা হচ্ছে 8 থেকে 10 মিটার। আর পৌষ্টিক গ্রন্থি হচ্ছে আমাদের টোটাল 5টা: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এই 5টা হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। তো এখানে স্ট্র্যাটেজি হচ্ছে, আমাদের পৌষ্টিক নালীর নাম অনেকগুলো আছে, সবগুলো নালীর নাম মুখস্থ করা লাগবে না। তোমরা একটু কৌশল ইউজ করবা, এখানে যে পৌষ্টিক গ্রন্থিগুলো আছে 5টা, এই পৌষ্টিক গ্রন্থিগুলো একটু মনে রাখবা: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এই 5টা মনে থাকলে এগুলোর বাদে যা আসবে সবই হচ্ছে কি? পৌষ্টিক নালী।
কাজে মেডিকেল অ্যাডমিশনে অনেক পড়া, এখানে তোমার একটু কৌশল ইউজ করতে হয়, এখানে শুধু গদবাদা পড়াশোনা করলে হয় না। এরপরে পৌষ্টিক নালী ঠিক আছে, একবারই পড়বো না এরকম না, কিছু জিনিস এখানে পড়তে হবে। যেমন হচ্ছে এই যে এখানে আমাদের জানতে হবে ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্যটা জানতে হবে 6 থেকে 7 মিটার। আমাদের এখানে হচ্ছে বৃহদন্ত্রের দৈর্ঘ্যটা জানতে হবে 1.5 মিটার। হচ্ছে এখানে আমাদের জানতে হবে অন্ননালীর দৈর্ঘ্যটা 25 সেন্টিমিটার। আচ্ছা, 25 সেন্টিমিটার আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন আমাদের পাকস্থলী, এটাও কিন্তু প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার। সাথে আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে ডিউডেনাম আছে, এই ডিউডেনাম হচ্ছে কি 25 সেন্টিমিটার। এই কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে। তাহলে এখানে কি কি পেলাম আমরা 25 সেন্টিমিটার। তাহলে এখানে 25 সেন্টিমিটারের মধ্যে আছে হচ্ছে আমাদের অন্ননালী, এখানে আছে হচ্ছে আমাদের ডিউডেনাম, আর আছে হচ্ছে আমাদের পাকস্থলী। এই কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ কোনগুলো, এই যে একটু জানতে হবে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর বৃহদন্ত্রের অংশগুলো জানতে হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। আচ্ছা, ক্ষুদ্রান্ত্রের যে অংশগুলো এখানে আছে সেটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। এখানে এই যে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে 3টা অপশন দিবে এখানে, একটার মধ্যে দিবে এই যে ইলিয়ামের একটা স্পেলিং এরকম ভাবে থাকবে, আর একটা হচ্ছে স্পেলিং থাকবে এরকম ভাবে। হ্যাঁ, টোটাল 4টা অপশন থাকবে। ডিউডেনাম, জেজুনাম এই 2টা থাকবে, আর ইলিয়াম 2টা দিবে। হ্যাঁ, হয়তো সি নাম্বারে এই অপশনটা দিবে, আর হচ্ছে ডি নাম্বারে এই অপশনটা দিবে। এখন আনসার কোনটা, আমরা তো বাংলা পড়ে যাই ইলিয়ামটা অ্যাকচুয়ালি এখানে কোনটা কিসের ইলিয়াম। মনে রাখবা এই যে ইলিয়ামটা আছে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম, আর এই যে ইলিয়ামটা আছে এটা হচ্ছে আমাদের অস্থি। আমাদের মানবদেহের যে 206টা অস্থি আছে এর মধ্যে যে আমাদের হিপ বোন আছে, হিপ বোনের মধ্যে এই 3টা অস্থি থাকে, ইলিয়াম, ইসচিয়াম আর হচ্ছে পিউবিস। তো এটা হচ্ছে সেই ইলিয়াম। তো মনে রাখবে কিভাবে, দেখো অস্থি, হাড় কেমন হয়, দেখতে লম্বা হয়, তাহলে দেখো এখানে এল আই এগুলো হচ্ছে লম্বা গড়নের। আর ক্ষুদ্রান্ত্রে কি পেঁচানো, এই যে দেখো আই এল ই ইউ, আই এল ইউ, আই এল ই ইউ এম, তাহলে দেখো এই জায়গাটা পেঁচানো, তো পেঁচানো মানে ইউ একটু পেঁচানো না, এই জন্য এটা ক্ষুদ্রান্ত্রে থাকে, এভাবে মনে রাখা যায়। আর বৃহদন্ত্রের অংশ হচ্ছে 3টা, সিকাম, কোলন, মলাশয়। এটা দেখো সিকাম থেকে মনে রাখা যায়। হ্যাঁ, বৃহদন্ত্রের যে অংশ 3টা এটা হচ্ছে আমাদের সিকাম থেকে মনে রাখা যায়। শতে সিকাম, কতে কোলন, মতে মলাশয়। ঠিক আছে, সিকাম, কোলন আর হচ্ছে মলাশয়, এই 3টা এখান থেকে মনে রাখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে মানুষের পৌষ্টিক নালীতে যে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাকটা, এটা 6টা ধাপে সম্পন্ন, এটা একটা রিডিং দিবেন। তো এখান থেকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী। হ্যাঁ, মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী। এখন একই সাথে সর্বভোগ মানে কি, অমনিভোরাস। অমনিভোরাস মানে হচ্ছে সব খায়। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা জানি হাইড্রা। হ্যাঁ, হাইড্রার ব্যাপারে আমরা জানি যে হাইড্রা হচ্ছে কি, হাইড্রা হচ্ছে কার্নিভোরাস। হ্যাঁ, হাইড্রা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী। তারপর হচ্ছে আমরা জানি যে ঘাস ফড়িং। হ্যাঁ, আচ্ছা আমি একটা স্লাইড এখান থেকে নিয়ে নিতেছি। আচ্ছা, এখান থেকে দেখাই যে আমাদের মনে রাখতে হবে যে হাইড্রা হচ্ছে আমাদের কার্নিভোরাস মানে মাংসাশী। তারপর হচ্ছে আমাদের ঘাস ফড়িং যেটা আছে সেটা হচ্ছে হার্বিভোরাস মানে শাকাশী। হচ্ছে মানুষ,
মানুষ হচ্ছে অমনিভোরাস, মানে হচ্ছে সর্বভোগ। সর্বভোগ তার মানে মানুষ সব খায়, শাকাশীয় মাংসাশীয়, এই জন্য এটাকে বলা হচ্ছে হার্বিভোরাস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে ছিলাম যে মানুষ হচ্ছে সর্বভোগ। তারপরে এই যে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে যে কোন খাদ্য আমাদের বডিতে কি যোগান দেয়, যেমন হচ্ছে শর্করা। আমাদের বডিতে তাপ শক্তি আর হচ্ছে কর্মক্ষমতা, আমরা কিন্তু আমাদের যে কাজ করার সক্ষমতাটা এটা শর্করা থেকে পাই। এটা পড়া লাগবে না, এটা বাদ দিতে পারো। তারপর হচ্ছে আমিষ। আমিষ কি করে আমাদের বডিতে দেহের বৃদ্ধি করে, অর্থাৎ আমরা যে ছোট থেকে বড় হলাম এটার জন্য আমাদের আমিষই আমাদেরকে হেল্প করে, আমাদের বডির কোথাও ক্ষয় পূরণের জন্য কাজ করে। স্নেহ। স্নেহ আমাদের বডিতে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপাদন করে। ঠিক আছে, আর ভিটামিন আমরা জানি যে এটা রোগ প্রতিরোধ করে। হ্যাঁ, তারপরে খনিজ লবণ আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। পানি হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে এটা। আচ্ছা, তারপরে এই যে একটা বক্স, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের বডিতে শর্করা বিশ্লেষী কিছু এনজাইম থাকে, তারপর হচ্ছে আমিষ বিশ্লেষী কিছু এনজাইম থাকে, তারপর হচ্ছে স্নেহ পদার্থ বিশ্লেষী কিছু এনজাইম থাকে। এনজাইম কেন দরকার? কারণ এই যে খাবারগুলো রাসায়নিকভাবে পরিপাক হবে, এই রাসায়নিক পরিপাকটার জন্য হচ্ছে আমাদের এনজাইম প্রয়োজন। যেমন শর্করাকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম, হচ্ছে আমিষকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। লাইটিক মানে হচ্ছে ভাঙা, তাহলে শর্করাকে যে এনজাইম ভাঙবে সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম, আমিষকে যে এনজাইম ভাঙবে সেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তারা কারা? যেমন এখানে আছে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেস। ঠিক আছে, টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেস। প্রোটিওলাইটিকের মধ্যে আছে হচ্ছে ট্রিপসিন, তারপর হচ্ছে তোমার পেপসিন, ট্রিপসিন, কাইমাট্রিপসিন, আরও আছে অ্যামাইনোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, এগুলো। আর লাইপোলাইটিক এনজাইমের মধ্যে আছে হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিথিনাস, ফসফোলাইপেজ, এগুলো। এবং সরল ফরম্যাটটা মনে রাখতে হবে, কার্বোহাইড্রেটের সরল ফরম্যাট গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড আমিষের সরল ফরম্যাট হচ্ছে, স্নেহদ্রব্যের সরল ফরম্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে।